নমস্কার, সকলকে স্বাগত নিউজ নাওর পর্দায়। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের সৌজন্যে এবার পদত্যাগ করলেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর বিশ্বজিৎ বসু। মিটার রিডিং ক্লার্কের বদলি সংক্রান্ত অনৈতিক দাবিকে কেন্দ্র করে মন্ত্রী রতনলাল নাথের দুর্ব্যবহার করার পরপরই নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন বিশ্বজিৎ বসু। শিক্ষা দপ্তরকে শিকেই তুলে এবার বিদ্যুৎ দপ্তরকে অন্তর্জলি যাত্রায় নিয়ে যাবার পথে হাঁটছেন মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। 2017 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজনৈতিক পট পরিবর্তনের হাওয়ায় গা ভাসিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন আপাদমস্তক কংগ্রেসিয়ান মন্ত্রী রতনলাল নাথ। মোহনপুরে নিজ বিধানসভা কেন্দ্রে গাঁজা মাদক বাণিজ্যের সাম্রাজ্যকে ধরে রাখার স্বার্থেই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে রং পাল্টিয়ে ফেলেছিলেন বলে রতনলাল নাথের বিরুদ্ধে অভিযোগ তারই সতীর্থদের। তবে বিজেপিতে যোগ দিয়ে নিজেকে বরাবরই সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয় হিসেবে ধরে রাখতে কোনো রকম চেষ্টায় বাদ রাখছেন না রতনলাল নাথ। ফেরিওয়ালাকে পিটিয়ে মারার ঘটনাকে কিডনি পাচারকারী হিসেবে ঘোষণা দিয়ে খুনিদের আড়াল করা দিয়ে শুরু। এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ বোস এবং অ্যালবার্ট আইনস্টাইনের সাথে সমকক্ষ করার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন রতনলাল নাথ। ত্রিপুরার লোকদের নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করা উচিত, কারণ বিপ্লব দেব সেখানে জন্মগ্রহণ করেছেন বলে মন্তব্য করেছিলেন মন্ত্রী রতনলাল নাথ। ধর্ষককে রক্ষা করার জন্য আইনমন্ত্রী হিসেবে রতনলাল নাথের জড়িত থাকার বিস্তারিত বিবরণ দিয়ে বিধানসভায় তার পদত্যাগ দাবি করেছিল বিরোধীরা। জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে উচ্চ স্বর বের করা নিয়ে সামাজিক মাধ্যমে বরাবরের মতোই ট্রোলড হয়েছেন মন্ত্রী। জৈব সারের মাধ্যমে রাজ্যে কৃষি বিপ্লব আনতে গিয়ে গত ফেব্রুয়ারি মাসে ইউরোপ ভ্রমণ করে আসলেও সম্প্রতি রাজ্যের ভয়াবহ বন্যায় যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষকরা, সেখানে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বাক্য ব্যয় করছেন না রতনলাল নাথ। এক্ষেত্রেও তীব্র সমালোচনার মুখে রতনবাবু। তবে রতনলাল নাথ সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন শিক্ষা দফতরের দায়িত্ব পালন করে। একই দিনে দফায় দফায় নির্দেশ পরিবর্তন, এমনকি মধ্যরাত্রিতেও শিক্ষকদের জন্য নির্দেশ জারি করে আক্ষরিক অর্থে কর্মচারীদের চক্ষু শূল হয়েছিলেন মন্ত্রী। দ্বিতীয় বিজেপি সরকারের সময়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার মন্ত্রিসভায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে মন্ত্রী রতনলালের কাছ থেকে কেড়ে নেওয়া হয় শিক্ষা দপ্তর। পরবর্তীতে তাকে দেওয়া হয় বিদ্যুৎ দপ্তর। তবে বিদ্যুৎ নিয়ে যেখানে আগেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন রাজ্যের মানুষ, সেখানে এবার মরার উপর খাড়ার ঘা হলো বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হিসেবে রতনলাল নাথের নিযুক্তি বলে অভিযোগ সাধারণ মানুষের। এবার মন্ত্রী রতনলাল নাথের অনৈতিক আবদার এবং দুর্ব্যবহারের কারণে পদত্যাগ করলেন ত্রিপুরা বিদ্যুৎ নিগমের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর বিশ্বজিৎ বসু। মিটার রিডিং মনিটরিং ক্লার্কের বদলি সংক্রান্ত অন্যায় আবদারের নির্দেশ পালন সম্ভব নয় বলে মন্ত্রী রতনলাল নাথকে জানিয়েছিলেন বিশ্বজিৎ বসু। আর এরপরই তার সঙ্গে মুঠোফোনে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে। প্রেক্ষিতে তৎক্ষণাৎ বিদ্যুৎ নিগমের বৈঠক ছেড়ে দিয়ে পদত্যাগ করেন বিশ্বজিৎ বসু। ভিজিলেন্স তদন্ত চলা সচিব অভিষেক সিংকে নিয়ে বিদ্যুৎ দফতরকে এবার অন্তর্জলি যাত্রায় নিয়ে যাবার পথে হাঁটছেন বলে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে অভিযোগ দপ্তরেরই একাংশ কর্মী আধিকারিকদের। ফিটকো যাবার পর মাত্র দিন কয়েক আগে 9 জন মিটার রিডিং ক্লার্কের বদলির নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী রতনলাল নাথ নিজেই। অথচ নিয়ম ভেঙে নিজেই আরেক প্রস্তাব বদলির নির্দেশ জারির মধ্য দিয়ে শিক্ষা দপ্তরে পুরনো রীতিকে এবার বিদ্যুৎ দপ্তরে প্রতিষ্ঠা করতে চাইছেন মন্ত্রী রতনলাল নাথ বলে অভিযোগ করছেন তারই দপ্তরের কর্মী আধিকারিকরা। আর তার প্রতিবাদ হচ্ছে এবার প্রকাশ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে শেষ পর্যন্ত বিদ্যুৎ নিগমের সিএমডি পুনরায় যোগ দিলেন কাজে। বুধবার সন্ধ্যায় সিএমডি বিশ্বজিৎ বসুর বাড়িতে গিয়ে নিজের ভুল সংশোধন করেন মন্ত্রী রতনলাল নাথ। এরপরে কাজে পুনঃ যোগদান করেন বিদ্যুৎ নিগমের সিএমডি বিশ্বজিৎ বসু। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুধবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন দর্শন ও তার অবদানের কথা প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে একজন রাষ্ট্রবাদী পুরুষ ও একাত্ম মানবতাবাদের দিশারি হিসেবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তার জীবন দর্শন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক জনগণের কাছে সরকারের উন্নয়নের কাজের সুফল কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই পথ দেখিয়ে গেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়।
বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার তার আদর্শকে অনুসরণ করে উন্নয়নমূলক কাজ করছে বলে এদিন নিজের ভাষণে জানান মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে রাজ্য সরকারের হর ঘর সুশাসন কর্মসূচির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের বিশিষ্ট কর্মকর্তা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আমাদের পার্টির যে সরকার বা নেতৃত্বাধীন যে সরকার, সব বেনিফিশিয়ারি স্কিম কিন্তু প্রান্তিক ব্যক্তিদের জন্য করা হয়, গরিব মানুষদের জন্য করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টার ফলেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন দর্শন ও কর্মকাণ্ড নিয়ে দেশের মানুষ নতুনভাবে জানার সুযোগ পেয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথে প্রান্তিক জনগণের সার্বিক উন্নয়নের জন্য দায়বদ্ধতার সঙ্গে কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। তো উনি বাধ্য হয়ে সেই ইজম কথাটা উনি লাগালেন, যে কারণে বলছেন যে ইন্টিগ্রেশন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন ছাত্রছাত্রীদের নিয়ে এক প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সংশ্লিষ্ট দপ্তরের সচিব সহ উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হলো বুধবার। ৬টি জেলায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ভোট গ্রহণ। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হয় বুধবার। ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে ৫৬.০৬% ভোট গ্রহণ বিকেল ৬টা পর্যন্ত। ৬টি জেলায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ভোট গ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে জম্মু অঞ্চলে মাতা বৈষ্ণোদেবীর আসনে ভোট হয়েছে সর্বোচ্চ ৭৫.২৯%। তারাপুরে পুঞ্জ হাভেলিতে ৭২.৭১%, গুলাবগড় আসনে ৭২.১৯% এবং সুরানকোটে ভোট হয়েছে ৭২.18%। এই পর্বে মোট ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, জম্মু কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তারিক হামিদ কাররা এবং বিজেপির জম্মু কাশ্মীর প্রধান রবীন্দ্র রায়না। জম্মু ও কাশ্মীরে ৩ দফায় নির্বাচন হচ্ছে। ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৬১.১৩% ভোট পড়েছে। তৃতীয় দফায় ৪০টি আসনে ভোট হবে ১ অক্টোবর এবং ভোট গণনা হবে ৮ অক্টোবর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ১০ দফা দাবি নিয়ে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল করে আশা ফেসিলিটেটর ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে এনএচএম এর এমডির কাছে ডেপুটেশন প্রদান করে সংগঠনের নেতৃত্বরা। বন্দে 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 দুনিয়ার আশা। লাল গেরুয়া সব আমলেই দীর্ঘদিন ধরে বঞ্চিত রাজ্যের আশা ফেসিলিটেটর ও আশা কর্মীরা। বিজেপির আমলে সামান্য কিছু সুযোগ সুবিধা পেলেও প্রয়োজনের তুলনায় সে আর্থিক সহযোগিতা খুবই কম বলে অনেকবার ক্ষোভ বিক্ষোভ ও মিছিল করেছেন আশা ফেসিলিটেটর ও আশা কর্মীরা। এদিন ১০ দফা দাবি নিয়ে আগরতলায় বিরাট মিছিল করেন আশা কর্মী অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয়ে সুবিশাল মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দাবি দেওয়া পূরণে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য পরবর্তীকালে এনএচএম এর এমডির কাছে ১০ দফা দাবি সনদ তুলে দেন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নিকট আমরা দাবি সনদ তুলে দেওয়ার জন্য আমাদের এনএচএম এর এমডি মহাশয়ের নিকট আমরা ডেপুটেশন দেব। দুর্গাপূজার প্রাক মুহূর্তে তাদের দীর্ঘদিনের দাবিগুলি পূরণের জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন কর্মসূচিতে উপস্থিত সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। উল্লেখ্য, বেতন ভাতা বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে এর আগেও একাধিকবার রাজধানীতে প্রতিবাদী কর্মসূচি করেছেন আশা কর্মীরা। প্রাপ্ত বেতন দিয়ে জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব নয় বলে বহুবার জানিয়েছেন আশা কর্মীরা। এদিন সংশ্লিষ্ট কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় ব্যাপক যানজটের। দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকেন পথ চলতি মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জাল নথি, বিশেষ করে নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দা, তফসিলি সার্টিফিকেট দিয়ে চাকরি বাগিয়ে নেওয়া বা ইন্টারভিউ দেওয়ার বিষয়গুলি আবারও একবার উঠে আসছে সংবাদ মাধ্যমগুলিতে। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি ইত্যাদির মতো রাজ্যগুলির বেকাররা চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়ছে ত্রিপুরায়। অভিযোগ, জাল এই নথি চক্রে জড়িত রয়েছে রাজ্য প্রশাসনের একাংশ। বিষয়টি নিয়ে বিশেষ অন্তর্তদন্ত প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। জাল নথি, বিশেষ করে ত্রিপুরার নাগরিকত্ব, স্থায়ী বাসিন্দা, তফসিলের সার্টিফিকেট দিয়ে চাকরি বাগিয়ে নেবার বা ইন্টারভিউ দেবার বিষয়গুলি আবারও একবার উঠে আসছে সংবাদ মাধ্যমগুলিতে।
জাল সার্টিফিকেট নিয়ে বিশেষ করে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির বেকাররা চাকরির ইন্টারভিউ দিতে এসে ধরা পড়েছে ত্রিপুরায়। স্বাভাবিক কারণেই এই ঘটনাগুলি ঘিরে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে রাজ্যের শিক্ষিত যুবকদের মধ্যে। শুধুমাত্র তাই নয়, প্রশাসনের উপর বিশ্বাস হারিয়ে রাজ্যের বেকার যুবকরা নিজেরাই নকল আধার কার্ড, পিআরটিসি নিয়ে ইন্টারভিউ দিতে আসা বেকারদের আটক করে তুলে দিচ্ছে পুলিশের হাতে। তবে সব জেনে বুঝেও কোনো এক অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। সার্বিকভাবেই এই বিষয়ে অভিযোগ উঠছে প্রশাসনের একাংশের বিরুদ্ধেও। গত দুদিন ধরে দিল্লি, বিহার এবং উত্তরপ্রদেশ থেকে প্রচুর বেকার যুবক আগরতলায় এসে ইন্টারভিউ দিচ্ছে এসএসসি জিডি পদের জন্য। জাল ডকুমেন্ট নিয়ে এসএসসি জিডির শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে আসা বহির্রাজ্যের বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে রাজ্যের বেকাররা। আজকে 3 জন ধরছি, 3 জন দিল্লি থেকে ডকুমেন্ট সব হাতে নিয়ে নিছি। তারা 3 জন এসে দিল্লি থেকে এসএসসি জিডি এক্সাম দেওয়ার লাগে। তারা 3 জন আজকে ধরছি এক্সাম সেন্টারে। তারা মানে আমাদের ত্রিপুরের সাধারণ ফলাফানি সব ভ্যাকেন্সি তারা খাইতেছে আইয়া যেখানে যে তার মধ্যে পাও সবাই তারা ধরবা, ধরে একদম টাইট সে দিবা, ডকুমেন্ট ফাইল লইয়া দরকার ফুরে লইবা, টাইট সে ধরবা আগে তারারে। কিন্তু সুষ্ঠু তদন্ত না করে তথাকথিত হাই প্রোফাইলদের এক ফোনে তাদেরকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রশাসনিক নিষ্ক্রিয়তায় এবার বাধ্য হয়ে ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা এই অন্যায় আটকানোর জন্য পালা করে রেল স্টেশন ও পরীক্ষা সেন্টারগুলোর আশপাশের অবস্থান নিয়ে গোপন পাহারা দিতে শুরু করেছেন বলে উঠে এসেছে নিউজ নাও এর বিশেষ তদন্তে। বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে জাল পিআরটিসি সহ পাকড়াও করা হয়েছে, যাদের 3 পুরুষ ইউপি কিংবা বিহারের বাসিন্দা। কিন্তু নিজের নামে ত্রিপুরার ঠিকানায় পিআরটিসি নিয়ে দেদার ঘুরছেন ত্রিপুরায়। আবার আধার কার্ডও আছে বিহার কিংবা ইউপির ঠিকানায় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা দিয়েছে ইউপি, বিহার, আসাম থেকে। এরকম চাকরি প্রত্যাশীরাও আস্তানা গেড়েছে ত্রিপুরায়। 20 অক্টোবর পর্যন্ত এসএসসি জিডির শারীরিক সক্ষমতা পরীক্ষাকে কেন্দ্র করে জাল সার্টিফিকেট নিয়ে বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ থেকে বহু যুবক সুনির্দিষ্ট একটি চক্রের মাধ্যমে ত্রিপুরায় এসেছে, যেখানে তাদেরকে গাইড করছে রাজনৈতিক দালাল এবং প্রশাসনের একাংশ। এদের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বেকাররা। শিক্ষিত বেকারদের তালিকা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। এমনিতেই প্রান্তিক রাজ্য হবার কারণে কর্মসংস্থানের ক্ষেত্রগুলি সংকুচিত ত্রিপুরায়, ভরসা কেবলমাত্র সরকারি চাকরি। সার্বিক পরিস্থিতিতে এ ধরনের দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কর্মক্ষেত্রে সম্মানহানির সম্মুখীন হতে হচ্ছে মহিলাদের। একে বন্ধ করে নিতে হবে পদক্ষেপ। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে দিতে হবে উপযুক্ত ক্ষতিপূরণ। এক্ষেত্রে বন্ধ করতে হবে দলবাজি। এছাড়া অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ এবং তাদের পুজো বোনাস দেবার মতো দাবিগুলিকে সামনে রেখে শ্রম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ ত্রিপুরা শাখা। বুধবার আগরতলায় মিছিল করে এই ডেপুটেশন প্রদান করে সিআইটিইউ। শ্রমজীবীরা তাদের বাড়িঘর পুনর্নির্মাণ এবং তার সঙ্গে দেখা যায় পুনর্নির্মাণে কোনো হেলদোল নেই। কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো আর্থিক সহযোগিতা নেই, শুধু বক্তৃতা চলছে, কোথাও কোনো সাহায্য পায়নি। এবং বন্যার্থে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এটা দিতে হবে। দলবাজি চলছে, অসম্ভব দলবাজি। যারা বামপন্থী মনোভাবাপন্ন তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তাদেরকে অর্থ বা টাকা পয়সা দিচ্ছে না এবং সেখানে তারা ক্ষতিপূরণ পাচ্ছে না। তারপর এদিকে দেখা যাচ্ছে যারা বন্যায় শেষ হয়ে গেছে তাদের উপরে যুগ চলছে অর্থ আদায় করার জন্য। বর্তমানে বন্ধন ব্যাংক এই জাতীয় যারা আছে এবং ব্যাংকগুলো ঋণ আদায় করার জন্য চেষ্টা করছে। আমরা বলছি ঋণ আদায় স্থগিত রাখতে হবে। দ্বিতীয় যেটা, শ্রমক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন চলছে, তাদের সম্মান মর্যাদা হানি হচ্ছে এবং সেই মর্যাদা পাচ্ছে না। নারী নির্যাতন বেড়ে গেছে। এটার বিরুদ্ধে আমরা পরিষ্কারভাবে বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। তারপর এখন পুজো এসছে, বাজার ফাঁকা।
জেআরবিটি ওয়েটিং লিস্ট প্রকাশ করা ও পরীক্ষার লিখিত ও মৌখিক ফলাফল আলাদাভাবে প্রকাশ করা, এই দুটি মূল দাবি নিয়ে এবার মাঠে নামলো প্রদেশ যুব কংগ্রেস। বুধবার দুই দাবিকে সামনে রেখে জেআরবিটি অধিকর্তার কাছে এক স্মারকলিপি তুলে দেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য প্রতিনিধিরা। দুটি দাবির উদ্দেশ্য নিয়ে বিশদভাবে জানান যুব কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ওয়েটিং লিস্ট প্রকাশ করা হলে আরো অনেক চাকুরি প্রার্থী চাকুরির সুযোগ পাবে। গত 10 তারিখ জেআরবিটি অধিকর্তা এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে এদিন জানান যুব কংগ্রেস নেতারা। তবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করে জেআরবিটি নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে বলে অভিযোগ করে যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। প্রদেশ যুব কংগ্রেস এই প্রসঙ্গে নিজেদের কর্মসূচি জারি রাখবে বলে জানান তিনি। যারা ডিউ ডেটের মধ্যে জয়েন না করে, যারা ডিউ ডেটের মধ্যে এই চাকরিতে জয়েন না করে, নেক্সট 1000 যারা আছে বা যতগুলো রিপ্লেস করা যায় তাদেরকে যাতে চাকরিটা দিয়ে দেওয়া হয়। কারণ এরকম অনেক লোক আছে যারা আর চাকরির জন্য অ্যাপ্লাইও করতে পারবে না, তাদের বয়সের জন্য, তাদের বয়স পেরিয়ে যাচ্ছে 45-এর উপর। 2025 সালের অস্কারের জন্য মনোনীত হয়েছে ভারতের জনপ্রিয় ছবি লাপাতা লেডিস। ত্রিপুরার ছেলে গল্পকার বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে লাপাতা লেডিস। তবে কি অস্কারের মঞ্চে এবার পরিচিতি পাবে ত্রিপুরাও? লাখ টাকার এই প্রশ্নের উত্তরের আশাতেই কিন্তু এখন বুক বেঁধেছেন ত্রিপুরাবাসী। कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। 2025 সালের অস্কারের জন্য মনোনীত হয়েছে ভারতের জনপ্রিয় ছবি লাপাতা লেডিস। ত্রিপুরার বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে লাপাতা লেডিস। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই। সংলাপে সহযোগিতা করেছেন দিব্যানিধি শর্মা। গত বছর টর্নেডো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী হয় লাপাতা লেডিস ছবিটির। এবার অস্কারের ফরেন ফিল্ম বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের লাপাতা লেডিস বলে জানিয়েছে ফিল্ম ফেডারেশন। বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল দ্য একাডেমি অ্যাওয়ার্ডস, যা সকলের কাছে অস্কার বলে বেশি পরিচিত। 2025 সালের ফরেন ফিল্ম বিভাগে ভারত থেকে যাওয়া 12টি হিন্দি ছবি, 6টি তামিল ছবি, 4টি মালায়ালাম ছবির অন্যতম হল এই বিপ্লব গোস্বামীর লেখা লাপাতা লেডিস। এই ছবি অ্যানিমাল, কিল, কলকি, 2898 এডি, শ্রীকান্ত, চন্দু চ্যাম্পিয়ন, জোরাম, ময়দান, শ্যাম বাহাদুর, আর্টিকেল 370-এর মতো 29টি ছবির সঙ্গে লড়াই করে স্থান পেয়েছে অস্কারে। অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার সভাপতিত্বে 13 সদস্যের বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান এবং তার স্ত্রী কিরণ রাও প্রযোজিত লাপাতা লেডিসকে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত করে। ছোট বড় তারকাদের উপস্থিতি নেই এমন ছবি লাপাতা লেডিস ব্যাপক প্রশংসা কুড়ায় সমালোচকদের। গত মার্চ মাসে মুক্তি পায় ছবিটি রাওয়ের কিনলিং প্রোডাকশন, আমির খান প্রোডাকশন এবং জিও স্টুডিওর দ্বারা সমর্থিত একটি ছবি। 2022 সালে বাঙালি সৌনক সেনের তৈরি তথ্যচিত্র অল দ্যাট বিটস মনোনীত হয় অস্কারের জন্য। এর আগে অস্কারের বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল লাগান। সেই ছবির মুখ্য চরিত্রে ছিলেন আমির এবং সহকারী পরিচালক কিরণ রাও। লাপাতা লেডিস ছবির প্রযোজক ও আমির খান এবং পরিচালক কিরণ। যোগসূত্র সেই অস্কার। নারী ক্ষমতায়নের উপর তৈরি হয়েছে এই ছবি। লাপাতা লেডিজের মূল কাহিনী লিখেছেন ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামী। গত আগস্ট মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রদর্শনে প্রাক্তন স্বামী আমির খানের সঙ্গে উপস্থিত ছিলেন কিরণ নিজেও। তারা জানিয়েছিলেন এই ছবি মন ছুঁয়েছে বিচারপতিদের। এদিকে লেখক বিপ্লব গোস্বামী প্রেমের শ্রম বলে অভিহিত করেছেন ছবিটিকে। প্রায় 10 বছর আগে আমি ধারণাটি তৈরি করে সারসংক্ষেপে লিখেছিলাম। পরের কয়েক বছর ধরে আমি গ্রামীণ ভারতের বিভিন্ন অংশে ভ্রমণ করেছি এবং তাদের দৈনন্দিন জীবনের অংশ এমন বিভিন্ন উপাদান সম্পর্কে লিখেছি। অবশেষে আমি স্ক্রিপ্ট বা গল্পটি সম্পূর্ণ করেছি, যা মুম্বাইতে একটি স্ক্রিপ্ট প্রতিযোগিতায় জিতেছে পুরস্কারও, জানিয়েছেন বিপ্লব গোস্বামী।
চলচ্চিত্রটি সিনেম্যাটিক এবং এতে বিনোদন উপাদানগুলির নিখুঁত সংমিশ্রণ এবং পুরুষতন্ত্র এবং নারীবাদের বিষয়গুলি যত্ন সহকারে চিত্রিত করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিপ্লব গোস্বামী। 22 বছর পর অস্কারের মঞ্চে কি তবে আবার ঘোষণা হবে ভারতের নাম? তবে কি অস্কারের মঞ্চে এবার পরিচিতি পাবে ত্রিপুরাও? লাখ টাকার এই প্রশ্নের উত্তরের আশাতেই কিন্তু এখন বুক বেঁধেছেন ত্রিপুরাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর, চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1 চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science and nursing. Join us now and dare to dream big. বিরতির পর স্বাগত। আবারও চোখ রাখছি সংবাদে। পিলারের রড বাঁধার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয় এক শ্রমিক। নিহত শ্রমিকের নাম সুব্রত কর্মকার। ঘটনা বিলোনিয়া পুরো 1 নম্বর টিলা এলাকায়। ঘটনায় আহত আরো 3 জন শ্রমিক। জানা গেছে, এদিন স্থানীয় বাসিন্দা চন্দন মজুমদারের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল 4 জন শ্রমিক। তখনই রড বাঁধার কাজ করার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন 4 জন শ্রমিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দমকল কর্মীরা। ঘটনায় সুব্রত কর্মকার নামে এই শ্রমিককে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। তারা লেবার শব্দ করে, আমরা দৌড়াই আয়া দেখি যে লেবার জিতে পিছে আর আগে ভাই, এরপরে ভাইটার অর্থটা দেখছে, ভাই বউটা নিচে বইয়া দিচ্ছে, ডাক্তার শব্দ করতেছে। পরে আমি দৌড়াইয়া 5টা দিয়া দিয়েছি বাড়িটারে, এটি চিন্তিত করে সঙ্গে মানুষের গায়ে খাইলে কারেন্ট উঠছে। ফোন করানোর সঙ্গে সঙ্গে কারেন্ট অফ করছে, এবার ফায়ার সার্ভিসে ফোন করছে, আইসে এবার অটোটুকু আসলে। চরম উগ্রপন্থার কারণে রাজ্যে প্রাণ দিয়েছেন বহু সাধারণ মানুষ। বৈরীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সদর্থক উদ্যোগ নিয়ে প্রচেষ্টা নিয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। তবে আত্মসমর্পণ চুক্তির সুফল পাবার আগেই রীতিমতো বাহানা করে এদিন দাবি দাওয়া নিয়ে উদয়পুর অমরপুর জাতীয় সড়ক অবরোধ করলো আত্মসমর্পণকারী বৈরীরা। রাস্তা অবরোধের ঘটনা শুনতে পেয়ে ছুটে আসেন অমরপুর মহকুমা পুলিশ আধিকারিক। কথা বলেন আত্মসমর্পণকারী বৈরীদের সঙ্গে। সরকার যখন সদর্থক উদ্যোগ নিয়ে অনুকূল পরিবেশ তৈরি করতে চাইছে, তখন কদিন পর পর এই ধরনের অবরোধ আন্দোলন কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। কোনো মজাক চলতেছে না এখানে,
আপনারা ভাববেন না যে বইলেই আমরা আদর করে বয়ে রাখবো, এই ধারণা কিন্তু পুষা রাখেন না মনে মনে যে আমরা যতবার ইচ্ছা ততবার বমু। এই 19-20-এর লিগা কত জানি 150 না 200 চারা। আরে এখন আমি কথা বলছি তারা শুনে, তারা কইছে যে আমাদের কাছে কোনো অক্সিজেন আয় পড়ছে রাবার বোর্ডের কাছে আপনারা দেওয়ার মতো কারেন্টলি চারা নাই, যেটা আমি জানি এই কথা কোয়ার পর যেটা কইছি। তো চারা নাই যখন নাই, আপনারা কিছুদিন ওয়েট করেন, ওয়েট না করলে যদি নাও পান ডেপুটেশন দেন। বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় নানান অপরাধের গড় নাগের জলা এলাকার কিছু জায়গা। এমনই এক ঘটনায় পেশায় গাড়ি চালক এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছুরির আঘাতে আহত যুবকের নাম উত্তম দাস, পেশায় গাড়ি চালক। উত্তম দাসের বাড়ি মেলাঘরে। জানা গেছে কাজ থেকে ফেরার পথে তাকে বটতলা ব্রিজ সংলগ্ন এলাকায় ছুরি দিয়ে আঘাত করে কিছু বেপরোয়া দুষ্কৃতী। উত্তম দাসের গলায় ও মাথায় আঘাত করে ছিনিয়ে নেয় তার কাছে থাকা টাকা পয়সা। আহত উত্তম দাস জানান তিনি বটতলা পুলিশ ফাঁড়িতে সাহায্যের জন্য গেলে তাকে কোনো ধরনের সাহায্য করেনি ফাঁড়ির পুলিশ। বাধ্য হয়ে একাই আইজিএম হাসপাতালে চিকিৎসা নিতে আসে আহত ওই যুবক। আমার থানা থেকে কোনো সাহায্য করছে না। আমি এরপরে আমার নাগরজলা গেছি আমার জায়গা, এবার নাগরজলা থেকে আমার মালিক রিপোর্ট করছি, মালিক আমার এখানে নিয়ে এসে। প্রসঙ্গত বলা যায় বটতলা পুলিশ ফাঁড়ির সামনেই হাওড়া মার্কেট সহ আশপাশের বিভিন্ন জায়গায় নেশার ঠেক সহ নানান অপরাধমূলক কাজ চলে হামেশাই। বহুবার এমন অভিযোগের সত্যতা সামনে এসেছে। তবে ভুক্তভোগী মহলের অভিযোগ লাঠি ঘুরিয়ে দু একবার টহল দিয়েই দায়িত্ব খালাস করে ফাঁড়ির পুলিশ, যার ফলে সন্ধে ঘনিয়ে আসলেই অপরাধীদের অবাধ বিচরণ ভূমি হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। গাড়ি চালক উত্তম দাসকে মারধরের ঘটনাতেও কোনো দুষ্কৃতীকে আটক করতে পারেনি বটতলা ফাঁড়ির পুলিশ। রাজধানীর প্রাণ কেন্দ্রে বেপরোয়া মস্তানির ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নিষ্কর্মা ভূমিকাই দায়ী বলে স্থানীয় মানুষ ও সচেতন মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশে জুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। আইন শৃঙ্খলা বজায় রাখতে পূজার সময় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ জুড়ে আনুমানিক 32,666টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি আধিকারিকরা। 8 অক্টোবর দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আগামী 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত। এই উপলক্ষে ঢাকা সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। বর্তমানে প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চ সাজসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছে মৃৎশিল্পী এবং আয়োজকরা। তারা সকলেই দিন রাত পরিশ্রম করে আপন মনে নিপুণ হাতে তৈরি করছে দেবী দুর্গার প্রতিমা। একাগ্রচিত্তে মনের মাধুরী মিশিয়ে মঞ্চ সজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন পূজা আয়োজক কমিটির সদস্যরা। সরকারি হিসাব যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বৈঠক করেছি, সে বৈঠকে এর উপরে একটা সংখ্যা পাওয়া গেছে, তবে নাই। আচ্ছা, আমাদের এবারে আপনি কতটি প্রতিমার কাজ পেয়েছেন? এবার আমি মাত্র 10টা প্রতিমার কাজ পেয়েছি। বাংলাদেশের পুলিশ মহানির্দেশক মইনুল ইসলাম জানিয়েছেন আসন্ন শারদীয় দুর্গা উৎসবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার স্থানগুলিতে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ উচ্চ সতর্কাবস্থায় থাকবে। পূজা পর্ব, পূজা উদযাপন ও পূজা পরবর্তী প্রতিমা বিসর্জন, এভাবে 3 স্তরে সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে পুলিশ। এরই মধ্যে পূজার স্থানগুলিতে নিরাপত্তা অভিযান শুরু করা হয়েছে বলে জানান আইজিপি। দুর্গাপূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশ সজাগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য পুলিশ ইউনিটে মনিটরিং সেল চালু রয়েছে। রাজধানী ঢাকার 2 সিটিতে 205টি মণ্ডপে পূজা উদযাপন হবে। দুর্গাপূজার অনুদান ও গতবারের তুলনায় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। যথাযোগ্য মর্যাদায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 108তম জন্মদিন পালন করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখ্য কার্যালয়ে। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিধায়ক ভগবান দাস, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। একাত্ম মানববাদ ও অন্তর্দয় দর্শনের প্রণেতা ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যিনি তার সম্পূর্ণ জীবনের রাষ্ট্রের প্রতি সমর্পিত করেছিলেন। তাছাড়া নিজের প্রখর বিচার
আর ব্যাপক চিন্তনের মাধ্যমে সময় পরিবর্তনের সাথে সাথে শুধু রাজনীতির ক্ষেত্রেই নয়, রাষ্ট্রনীতির নতুন সংজ্ঞা প্রদান করে গেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলে উল্লেখ করেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি। ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি, একাত্ম মানববাদ, সেই একাত্ম মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি। ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।